স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা। মুষ্টিমেয় কিছু মানুষের জন্য শর্তাধীন কোনো খণ্ডিত স্বাধীনতা নয়, সবার জন্য মুক্ত স্বচ্ছ স্বাধীনতা চাই। If love of country is a crime, I am a criminal. দেশপ্রীতি যদি অপরাধ হয় তবে অপরাধী আমিও। আর শুধু কর্পোরেশনের কার্যনির্বাহী আধিকারিক কেন, মেয়রও তো সমান অপরাধী। একই অভিযোগে আমি নিজেকেও দোষী স্বীকার করছি। আর তা যদি অপরাধ হয় তবে প্রতিটি ভারতীয়রই যা উচিত বলে আমি মনে করি সেই কর্তব্য অস্বীকার করার চেয়ে বরং ফাঁসি যেতে আমি প্রস্তুত। ক্রাইং ক্যাপ্টেন, ছিঁচকাঁদুনে নেতা, অবরুদ্ধ আবেগের এই যে তীব্র বহিঃপ্রকাশ, এ মেরে ক্রাই নিছক কান্না না থেকে পরবর্তীকালে রূপান্তরিত হলো অপ্রতিরোধ্য সম্বেগের ওয়ার ক্রাই রণহুঙ্কারে। এই বিটল ভাই প্যাটেল প্রায় লক্ষাধিক টাকা উইল করে দিয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্রকে দেশ উদ্ধারের কাজে, মূলত বিদেশে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রচার কার্যে ব্যয় করবার জন্য। বিটল ভাই প্যাটেলের ভাই বল্লভ ভাই প্যাটেল আদালতের সহায়তায় সেই টাকা আপন হস্তগত করতে সমর্থ হওয়ায় বড় নিঃসঙ্গ বোধ করলেন সুভাষচন্দ্র। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রশান্ত সামন্তের লেখা বিদ্রোহী নেতাজি। গল্পের প্রধান চরিত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু, গল্প পাঠে রাজু আঙ্কেল এবং গল্পের সূত্রধার আমি রাজদীপ। তো শুরু হচ্ছে আজকের গল্প বিদ্রোহী নেতাজি। সালটা ছিল 1897 সালের 23শে জানুয়ারি, দুপুর 12:10। উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করলেন এক খনা জন্মা পুরুষ। নাম রাখা হলো তার সুভাষচন্দ্র। বাবা জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। জানকীনাথের পৈতৃক ভিটা দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে, কিন্তু কর্মের উদ্দেশ্যে কটকবাসী সপরিবারেই লব্ধ। তিনি ওখানকার পাবলিক প্রসিকিউটর বটে। ব্রিটিশ সরকার রায় বাহাদুর খেতাব দিয়ে পরম সম্মানে বিভূষিত করেছেন তাঁকে। বিশেষ সম্মানিত ব্যক্তি তিনি, অশেষ সম্পদশালী। ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এই জাতীয় নানান সেবামূলক জনহিতকর কাজের সঙ্গে তিনি যুক্ত। বাড়িতে সব মিলিয়ে রীতিমতো বিলেতি আবহাওয়া। এই জানকীনাথের 6টি পুত্র সন্তান: সতীশচন্দ্র, শরৎচন্দ্র, সুধীরচন্দ্র, সুরেশচন্দ্র, সুনীলচন্দ্র ও সুভাষচন্দ্র। এই সুভাষচন্দ্র সর্বকনিষ্ঠ। এছাড়া 8টি কন্যা সন্তানও আছে। সুভাষচন্দ্রকে ভর্তি করে দেওয়া হলো এক মিশনারি স্কুলে, প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয় সেখানে। পোশাকও পরতে হয় খুব স্বাভাবিক কারণে এই সাহেবী। আদব কায়দাও পুরোপুরি পাশ্চাত্য আদলের। 1902 সালে মাত্র 5 বছর বয়সে সেখানে ভর্তি হয়ে 1908 সাল পর্যন্ত মোট 7 বছর সে স্কুলে পড়াশোনা করলেন। ছাত্র হিসেবে যথেষ্ট মেধাবী ছিলেন সুভাষচন্দ্র। সে কারণে কঠোর নিয়মানুবর্তিতা, সুষ্ঠু শৃঙ্খলাবোধ, শ্রদ্ধাবোধ ও যুদ্ধপ্রীতি, সময়ানুবর্তিতা ও আত্মসম্মানবোধ এইসবের একটা প্রাথমিক পাঠ তার নেওয়া হয়ে গেল এই বিদ্যালয়ে পাঠ চলাকালীন। 1909 সালে রাভেনশন কলেজিয়েট স্কুলে সপ্তম, তখনকার হিসেবে 4র্থ শ্রেণীতে ভর্তি হলেন সুভাষচন্দ্র। এটা ছিল সরকার পরিচালিত স্কুল, কিন্তু ইউরোপিয়ান নয়। সুভাষচন্দ্রের স্বদেশপ্রীতির হাতে খড়ি বেণীমাধববাবুর পদাঙ্ক অনুসরণ করেই মেধাবী ছাত্র হিসেবে যথেষ্ট সুনামও ছিল সুভাষচন্দ্রের। এই সময়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করবার সঙ্গে সঙ্গে বিশেষভাবে বিবেকানন্দ সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করলেন উনি। বিবেকানন্দ রচনাবলী অবশ্য ওনার পাঠ করার সুযোগ এসেছিল প্রবেশিকা পরীক্ষার পর।
ব্রহ্মচর্য পালন নিয়ে অল্প বিস্তর পরীক্ষা নিরীক্ষাও ওই সময়েই করা হয়ে গেল তার। ত্যাগের এবং সেবার মহান ব্রতে মন তার তখন থেকেই তৈরি হতে শুরু করেছে ধীরে ধীরে। বিবেকানন্দের ফলিত বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত অর্থাৎ বেদান্তের বাস্তবায়নের ব্যাখ্যা বিমুগ্ধ চিত্তে হৃদয়ঙ্গম করেন তিনি। 1913 সালে সুভাষচন্দ্র উত্তীর্ণ হলেন এই পরীক্ষায়। এবার সুভাষচন্দ্রের কলেজে পড়বার পালা। ওটাকে কলেজ আছে একটা ঠিকই, কিন্তু তা যতই ভালো হোক কলকাতার প্রেসিডেন্সি কলেজের তুলনায় কিছুই নয়। তাছাড়া সুভাষচন্দ্র তো কেবলমাত্র পড়াশোনা নিয়ে থাকতে চান না, স্বাধীনতা আন্দোলন নিয়ে ঘটে যাচ্ছে কত কিছু। সেই মূল স্রোতের কাছাকাছি থাকতে গেলে কলকাতায় যাওয়া একান্ত দরকার তাঁর। এই তার মনোগত ইচ্ছা। বড় কিছু করতে গেলে তার জন্য প্রয়োজনীয় উপযুক্ততা তো অর্জন করা চাই। নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার আগে সুভাষচন্দ্র যেন আত্মনিয়োগ করলেন সেই সাধনায়। বিবেকানন্দের ভাবধারায় প্রভাবিত তো তিনি ছিলেনই, ইতিমধ্যে করে ফেললেন তাঁর রচনাবলীও পাঠ। অন্যের ভালো করতে গেলে নিজেকে ভালো হতে হয়, অন্যের উন্নতি করতে গেলে নিজেকে আগে উন্নত হতে হয়। আর প্রকৃত দেশসেবক হতে গেলে যে ত্যাগী মনের দরকার, যে কষ্ট সহিষ্ণুতা আর সেবা পরায়ণতার প্রয়োজন, তার পাঠ নেওয়া চাই আগে। পুষ্ট নৈতিকতা না থাকলে দুষ্ট রাজনৈতিক হওয়ার সম্ভাবনাই 16 আনা। কি অবিশ্বাস্য নমনীয়তা! কষ্ট স্বীকার করা আর কৃচ্ছ সাধনার কঠোর ব্রত উদযাপনের স্বেচ্ছাকৃত সন্ন্যাস জীবন শুরু হলো। আজন্ম স্বাচ্ছন্দ্য লালিত ধনির দুলাল কিশোর সুভাষচন্দ্রের। অনেক তীর্থ পরিক্রমা করলেন। এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রথমে গেলেন হরিদ্বারে। ওখানে চাইলেন সন্ন্যাস নিতে, কিন্তু ওখানকার হিন্দুস্তানি সন্ন্যাসীরা মজলিকর 2 কিশোরকে আমলই দিলেন না আদৌ। ওখান থেকে গেলেন বৃন্দাবন, তারপর আগ্রা হয়ে বারাণসী। বারাণসীতে পরিচিত হলেন শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ ওরফে রাখাল মহারাজের সঙ্গে। রামকৃষ্ণ মিশনের শিষ্য হবেন তাঁরা, কিন্তু রাখাল মহারাজ তাদেরকে পরামর্শ দিলেন বাড়ি ফিরে আসতে, এবং তাঁর উপদেশ মাথায় নিয়ে বাড়ি ফিরতেই মনস্থির করলেন তারা। গয়া হয়ে বাড়ি ফিরলেন 1917 সালের জুন মাসে। সন্ন্যাসী হওয়া হলো না সুভাষচন্দ্রের, বরং তথাকথিত সন্ন্যাসীদের উপর দারুণ বীতশ্রদ্ধ হয়ে উঠলেন তিনি। চরম হতাশার সঙ্গে অভিজ্ঞতাও হলো তার। এরা জাতি বিচার করে পঙ্ক্তি ভোজন করান, এদেরকে সন্ত্রাসবাদী ভেবে ভয় পেয়ে আশ্রয় দিতেও কুণ্ঠাবোধ করেন। এ কি ধরনের সন্ন্যাস জীবন এদের? এমন সন্ন্যাসী হওয়ার চেয়ে সন্ন্যাসী মন নিয়ে মানব সেবা, সে তো বরং বেশ। স্বামী বিবেকানন্দও তো সেই শিক্ষাই দিয়েছেন। অমন সন্ন্যাস সুভাষচন্দ্র আর নেননি ঠিকই, কিন্তু সন্ন্যাসী নিয়েছিলেন তিনি। তবে সেই সুভাষ এক অন্য সুভাষ। স্বার্থত্যাগী সুভাষ মাত্র নয়, সর্বস্বত্যাগী সৈনিক সুভাষ। আর সেবার তিনি ত্যাগ করে গেলেন আপন প্রভাবতী দেবীকে তো বটেই, মাতৃভূমি ভারতবর্ষকেও। সে সুভাষ এক অন্য সুভাষ, তেজদীপ্ত, প্রতিজ্ঞা দৃঢ়, কঠোর সমনিরত এক স্বাধীনতা যোদ্ধা সুভাষ। বিবেকানন্দের বিখ্যাত ভারত পরিক্রমার অল্প কিছু মাত্র হলেও স্বর্গীয় আস্বাদ তো তিনি পেয়েইছেন। এই সংক্ষিপ্ত স্বল্পকালীন গৃহত্যাগে তিনি কেন আদৌ লজ্জা পাবেন বাবার বকুনিতে? এ সময়ে এক বন্ধুকে চিঠি লিখলেন তিনি। আমি যে প্রেম সাগরে ভাসিয়াছি, তাহার নিকট মাতৃস্নেহ গোষ্পদ সমান। ভারত মাতার ধ্যানমূর্তি তখনই এমনি করে ম্লান করতে শুরু করেছে, এমনকি আপন মাতৃমূর্তিকেও। এই সন্ন্যাস যাত্রার আপাতত পরিণাম ঘটল এই, যদিও যথাসময়ে, তবে কেবলমাত্র কোনো রকমে প্রথম বিভাগে আইএ পাশ করলেন সুভাষচন্দ্র 1915 সালে।
যা ছাত্র হিসেবে তার মেধার সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। আধ্যাত্ম চেতনা আর সাদেশিকতার এক ভিন্ন মাত্রার স্বচ্ছতর ধারণা উপলব্ধি করে ফিরলেন তিনি বুঝতে পারলেন পরীক্ষায় ভালো ফল করে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়াই সব নয়, নিজেকে ভালো একজন সম্পূর্ণ মানুষ করে গড়ে তোলার প্রয়োজন আছে। রামকৃষ্ণদেব পরিব্যাপ্ত হয়েছেন বিবেকানন্দের মাধ্যমে, আর বিবেকানন্দ দীর্ঘায়িত হলেন সুভাষচন্দ্রের মাধ্যমে, আর রবীন্দ্রনাথের ভূমিকায় সুভাষচন্দ্রের জীবনের আত্মসমাহিত হয়ে আপন কর্ম বিশ্লেষণ করার এক সুষম ও সৌম্য অবকাশ। 1915 সালে IAA পাশ করে ওই বৎসর ওই প্রেসিডেন্সি কলেজে দর্শনশাস্ত্রের অনার্স সহ BA পড়তে ভর্তি হলেন সুভাষচন্দ্র। তখন দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার গানটি গাওয়া ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ, আর ভারতের ছাত্রীরা কিনা সেই গানটিই গাইল ইডেন হিন্দু হোস্টেলের সরস্বতী পূজা উপলক্ষে। ওই উটেন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উদ্বোধনী সঙ্গীত হিসাবে। মদগর্বী জাত্যভিমানী উটেন সাহেব তা সহ্য করবেন কেন এমন বেয়াদবি? শুধু ওই ছাত্রদেরকে নয়, সমগ্র বাঙালি জাতিটাকেই তিনি গালাগালি দিয়ে বসলেন। কুখ্যাত বর্বর, নোটারিয়াস বারবারিয়ান এই বলে প্রতিবাদে মুখর হয়ে উঠল ছাত্রেরা। (1917) সালের দর্শনশাস্ত্রের অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন সুভাষচন্দ্র। ওই কলেজের অধ্যক্ষ তখন আরকুহাট সাহেব। পরম বিদ্যুৎসাহী শিক্ষানুরাগী ছাত্রবৎসল তিনি, পড়াতেনও দর্শনশাস্ত্রই। পরম সমাদরে সুভাষচন্দ্রকে ভর্তি করে নিলেন তিনি আপন কলেজে। প্রকৃত ছাত্রসুলভ নিবিড় নিষ্ঠা সহকারে ওই কলেজে পাঠ সমাপন করলেন সুভাষচন্দ্র। 1919 সালে দর্শনশাস্ত্রে অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে BA পাশ করলেন তিনি। সুভাষচন্দ্র যে নেতাজি রূপান্তরিত হয়েছে তা তো আজাদ হিন্দ সরকারের এক স্বাধীন সেনাবাহিনীর সর্বাধিনায়ক হওয়ার কারণেই। তার উপযুক্ত সূচনা স্বরূপ যেন ঘটল এই ঘটনা। প্রথম মহাযুদ্ধের প্রয়োজনে একদিকে যেমন নতুন খোলা হয়েছে 49 নম্বর বাঙালি রেজিমেন্ট, অন্যদিকে তেমনি ইন্ডিয়া ডিফেন্স ফোর্স কলেজ ছাত্রদের মধ্যে থেকে সম্ভাব্য সমর শিক্ষার্থী জোগাড় করতে শুরু করেছে ইউনিভার্সিটি ট্রেনিং কোর এর মাধ্যমে। স্কটিশ চার্চ কলেজে এর কারণে ছাত্র সংগ্রহ চলছে যখন, সুভাষচন্দ্র দেরি করলেন না সেই সুযোগ নিতে। গতবার ইংরেজ অফিসার মেজর কুক ত্রুটিপূর্ণ দৃষ্টিশক্তির কারণে নির্বাচিত করেননি তাকে। এবার কিন্তু ডাক্তারি পরীক্ষার দায়িত্বে ছিলেন ডাক্তার সুরেশ সর্বাধিকারী, এবং সুভাষচন্দ্রের নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ হতে আর অসুবিধা হলো না আদৌ। 4 মাসের নিবিড় প্রশিক্ষণ পেলেন সমরবিদ্যার। এই সময়ে সুভাষচন্দ্ররা লিঙ্কন রেজিমেন্টের অফিসারদের উপর তাদের প্রশিক্ষণ গ্রহণের স্থানটিও বড় অনুকূল। খোদ ফোর্ট উইলিয়ামের অভ্যন্তরস্থ চত্বর। নিবিড় নিষ্ঠার সঙ্গে সুভাষচন্দ্র পাঠ গ্রহণ করলেন এটির। বন্দুক চালনা শিক্ষা দেওয়া হলো পুরো 3 সপ্তাহ। ক্যাপ্টেন গ্রে ছিলেন এই শিক্ষাদানের দায়িত্বে। অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে এই শিক্ষায় সিদ্ধ হলেন তিনি। বন্দুক চালনার পরীক্ষায় ইংরেজ অফিসারদেরকে অভাবনীয় সাফল্যে অবাক করে দেন তাঁরা। এসবের উপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বন্দুক নিতে ফোর্ট উইলিয়ামের অস্ত্রাগারে যখন প্রবেশ করতেন সুভাষচন্দ্র, তখন তার বিদ্রোহী মন অধীর হয়ে উঠত ওখানে রক্ষিত অস্ত্র সম্ভার দেখে। কোনো দিন কি ব্যবহার করতে পারবেন না তিনি ওইসব অস্ত্র ইংরেজ শয়তানদের বিরুদ্ধে? কখনো কি এইসব দখলে আসবে না তাঁর? এই সমর শিক্ষার প্রস্তুতি ও প্রয়োগ সামান্যতম সুযোগ পেলেও সাধ্যমতো গ্রহণ করেছেন সুভাষচন্দ্র। পরবর্তী সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তিনি, তখনও আবার একবার চেষ্টা করলেন সমর শিক্ষা গ্রহণ করতে। দরখাস্ত করলেন অফিসার্স ট্রেনিং কোর্সে। ভারতীয়দের জন্য এই পাঠ উন্মুক্ত ছিল না তখন, কারণ তারা কৃতকার্য হয়ে ইংরেজ সেনাদলের অফিসার হবে এমন অভিপ্রেত ব্যাপার সম্ভব ছিল না ইংরেজ বিচারে। অগত্যা মুজ লেখা দিলেন সুভাষচন্দ্র ও তার বন্ধু বান্ধবেরা।
পাঠ সমপান্তে ইংরেজ সেনাবাহিনীতে চাকরি প্রার্থী হবেন না তারা। সমর শিক্ষার ফলে সেনানী সুলভ শৃঙ্খল পরায়ণতা, যুদ্ধপ্রীতি, পরিশ্রম সম্মুখতা, কষ্ট সহিষ্ণুতা, সমানুবর্তিতা এসব গুণ যথেষ্ট পরিমাণে অর্জিত হলো। তার যে সাবধানতা ও পরিচ্ছন্নতা বোধ ছিল তাও বর্ধিত হলো এই সময়ে। 1928 সালে কংগ্রেসের অধিবেশন বসল যখন কলকাতায়, সুভাষচন্দ্র ছিলেন স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক। 1933 সালে গোড়ার দিকে সুইজারল্যান্ডে অবস্থানের সময় ব্রিটিশ কমিউনিস্ট পার্টির বিশিষ্ট সদস্য রজনীপাম দত্তের ভাই ক্লেমেন্স দত্তের সঙ্গে তার কথা হচ্ছে রাশিয়ার সহায়তা অস্ত্রের জোরেই ভারতের স্বাধীনতা আনয়ন করবেন তিনি। এবং ওরই অল্পদিন পরে 1933 সালের 28শে এপ্রিল আনন্দবাজার পত্রিকায় তৎকালীন সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদারকে তিনি চিঠি লিখেছেন। তাতে দেখা যায় তার সৈন্যদল গঠন করবার কথা। সর্বশেষে ভারতবর্ষ ত্যাগ করে জার্মানিতে গেলেন তিনি। সেখানেতেই প্রত্যক্ষত রণভূমিতে অবতীর্ণ হওয়ার অভিলাষ নিয়েই পূর্ণ প্রস্তুতি তাঁর। তাই জার্মান সেনানায়কদের কাছে সমর শিক্ষার পাঠ নিতে কুণ্ঠাবোধ করেননি তিনি। অনুরূপভাবে পরবর্তী সময়ে জাপানে গিয়েও তাকে আবার পাঠ নিতে হয়। ব্রিটিশ, জার্মান, জাপান বিভিন্ন ভাবধারার সামরিক শিক্ষার ফলে তিনি যে একজন দক্ষ সমন্বয়ক হতে পেরেছিলেন তাই নয়, রণনীতি সংক্রান্ত নানা কৌশল আয়ত্ত করতে সমর্থ হন তিনি। তাই আজাদ হিন্দ সরকারের প্রধান হিসাবে মাত্র নয়, দক্ষ সেনাপতি হিসাবেও আজাদ হিন্দ বাহিনীর তাবৎ প্রথম শ্রেণীর সেনানায়কদের পরম শ্রদ্ধাভাজন হতে পেরেছিলেন তিনি। তার বাহিনী যে হালকা যুদ্ধাস্ত্র নিয়ে পরম পরাক্রমশালী মিত্রবাহিনী তথা ব্রিটিশ শক্তির মোকাবিলা করতে সমর্থ হয়েছিলেন তা মূলত তার এই যজ্ঞের নেতৃত্ব গুণের ফলেই। একাধিক অর্থে সার্থক নেতাজি তিনি। অনেককে এই সময় চিঠি লেখেন সুভাষচন্দ্র, আর সেই সবের মধ্যে একদিকে যেমন তার ভারত ভাবনার তথা দেশপ্রীতির কথা, অন্যদিকে তেমনি তার আপাত অস্থির মনের পরিচয়ও ফুটে ওঠে। কাউকে লিখছেন দেশে ফিরে এসে জাতীয় বিদ্যালয়ের শিক্ষকতা নিয়ে মানুষ তৈরি করার ব্রত গ্রহণ করবেন তিনি। কাউকে জানাচ্ছেন কোনো সংবাদপত্রের দায়িত্ব নিয়ে জনজাগরণ ঘটাবেন এবার। কখনো লিখছেন দেশময় ঘুরে বেড়াবেন, সংস্থা সমিতি ইত্যাদি স্থাপন করে জনশিক্ষা, জনস্বাস্থ্য সম্পর্কিত জনহিতকর কাজ প্রত্যক্ষভাবে করবেন। আবার কখনো জানাচ্ছেন রামকৃষ্ণ অথবা বোলপুর শান্তিনিকেতনে থেকে সাধু সন্তদের মতো করে জীবনযাপন করবেন তিনি। তবে সবার উপরে একটা কাজ অবশ্যই করবেন তিনি, তা হলো গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণ করা। প্রেসিডেন্সি কলেজের পাঠকালীন তার ভিন্ন হৃদয় বন্ধু শ্রী দিলীপ রায় এখানে সহবাসীও ছিলেন। তার সঙ্গে পূর্বেকার মতোই যথারীতি আলোচিত হতো আধ্যাত্মিক বিষয়সমূহ, বিবেকানন্দের বাণী ও রচনা। আর যারা বন্ধু ছিলেন ওখানে শ্রী ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী শ্রী দেশাই, এদের সঙ্গে চলত উত্তপ্ত রাজনৈতিক আলোচনা। ভারতবর্ষে ইতিমধ্যে ঘটে গিয়েছে কতই না রাজনৈতিক আলোড়ন। মন্টেগু চেমস রিপোর্ট 1918, 1919 ভারত শাসন আইন, রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919, আর ভারতের বাইরেও বিশেষ করে রাশিয়াতে 1917-তে সমাজতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা। প্রথম মহাযুদ্ধের পরিসমাপ্তি, সুভাষচন্দ্রের সজীব মন এসব কিছুরই খোঁজ রাখেন। কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল থেকে পাওয়া হয়েছে নিয়মানুবর্তিতার শিক্ষা। ওখানকার রেভেনশা কলেজিয়েট স্কুল থেকে নেওয়া হয়েছে দেশপ্রেমের দীক্ষা। কলকাতা প্রেসিডেন্ট কলেজ থেকে পেলেন ইংরেজ বিদ্বেষের গভীরতা, আর ওখানকার স্কটিশ চার্চ কলেজ থেকে দেখলেন রণকৌশলের প্রয়োজনীয়তা। সবশেষে এই ইংল্যান্ড ঐতিহাসিক ও আন্তর্জাতিক মহান, সে তার সকল রকমের শারীরিক ও মানসিক প্রস্তুতি আর প্রবণতার এক অভূতপূর্ব রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে
জন্ম দিল এক স্থিতধী কিন্তু বিদ্রোহী নেতাজি সুভাষচন্দ্রের। আইসিএস ছেড়ে বিলেত ফেরত হয়ে সুভাষচন্দ্র জাহাজ যোগে। কি অপূর্ব মণিকাঞ্চন যোগ! ওই জাহাজে সহযাত্রী হিসাবে পেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথকে। অনেক কিছুরই আলোচিত হলো। এক অগ্রগমন প্রয়াসী, স্বাধীনতা পিয়াসী, উজ্জ্বল স্বয়ংবর যুবকের সঙ্গে এক ক্লান্তদর্শী, অতলস্পর্শী, প্রজ্জ্বল ঋতম্ভর মহর্ষির জাহাজে 21শে জুলাই 1921 জাহাজ যখন বোম্বাই বন্দরে ভিড়ল, গেলেন উনি গান্ধীজির সঙ্গে দেখা করতে। গান্ধীজি তখন অবস্থান করছেন বোম্বাইতে। নেতাজির গান্ধীজির প্রতি সারা জীবনের সশ্রদ্ধ বিরোধিতা সুস্পষ্ট ইঙ্গিতবাহী। তার এই প্রথমতম সাক্ষাৎকার, তাদের এই প্রথম দর্শনে তাদের পারস্পরিক যুগপৎ আকর্ষণ ও বিকর্ষণের এক অত্যুৎকৃষ্ট নিদর্শনও বটে। কংগ্রেসের নেতৃত্বভার নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গান্ধীজি সারা ভারতের অবিসংবাদী নেতা হয়ে উঠেছেন তখনই। কিন্তু সুভাষচন্দ্রের সংশয়, এই অসহযোগের পথ ধরে ক্ষমতার হস্তান্তর তা কি আদৌ সম্ভব? জটিল এই প্রশ্ন জেগেছে তার মনে। সমাধান চাই তার। তাছাড়া গান্ধীজি যে বলেছেন 1 বৎসরের মধ্যে তিনি ভারতের স্বাধীনতা আনয়ন করবেন, তাই বা সম্ভব কিভাবে? পরিষ্কার এই প্রশ্ন রাখলেন সুভাষচন্দ্র গান্ধীজির সামনে। গান্ধীজির উত্তর, সম্ভব হৃদয় পরিবর্তনের মাধ্যমে, বাই চেঞ্জ অফ হার্ট। সংশয় মুক্তি ঘটে না সুভাষচন্দ্রের। আরও প্রশ্ন তার, অসহযোগ আন্দোলন মানেই তো সরকারি বা সরকার নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের বেরিয়ে আসা, সরকারি খেতাব ও সরকারি চাকরি পরিত্যাগ করা, সরকার মনোনীত সদস্যপদ ত্যাগ করা, আইন আদালত বর্জন ও সরকারি অনুষ্ঠানে ইত্যাদিতে অংশগ্রহণ না করা, এবং পাশাপাশি চরকা কাটা, খাদির ব্যবহার, মাদক বর্জন, অস্পৃশ্যতা দূরীকরণ, স্বদেশী দ্রব্য তৈরি করা ও ব্যবহার করা, এইসবই তো বোঝায়। কিন্তু এসব করে 1 বছরের মধ্যে ভারতের স্বাধীনতা অর্জিত হবে কিভাবে? তার সুস্পষ্ট উত্তর মিলল না গান্ধীজির কাছে। 1921 সালের 17ই নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ ভারত পরিদর্শনে আসবেন। ইংরেজ সরকারের একান্ত ইচ্ছা ভারতীয়রা যথাযোগ্য মর্যাদার অভ্যর্থনা জানাক তাকে। কিন্তু শুনবেন কেন ভারতীয় নেতৃবৃন্দ সে কথা? অসহযোগ তখন সব কিছুতেই। কাজেই ওই দিন ডেকে দেওয়া হলো সারা ভারত হরতাল। সুভাষচন্দ্রের নেতৃত্বে অভাবনীয় সাফল্যের সঙ্গে কলকাতায় পালিত হলো সেই দিনটি। ওই সময়কার সুভাষচন্দ্রের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রিটিশ সংবাদপত্র কর্তৃক বোল্ড ডগ টেনান্সি হিসাবে চরম ক্ষিপ্ত হয়ে উঠল ইংরেজ। একদিন বাদেই 19শে নভেম্বর বেআইনি ঘোষণা করল তারা, প্রথমে বাংলা সরকার এক ইস্তেহারের মাধ্যমে এবং পরে ভারত সরকার দ্বারা, সারা ভারতের কংগ্রেস জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীকে এবং খিলাফত স্বেচ্ছাসেবক বাহিনীকেও। কংগ্রেসের নিষ্পৃহ থাকতে পারল না। এই ঘটনায় তীব্রতর করে তোলা হলো আন্দোলন। স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ একনিষ্ঠভাবে করে তোলার স্বার্থে সুভাষচন্দ্র এই সময় ছেড়ে দিলেন কলকাতা বিদ্যাপীঠের অধ্যক্ষ পদ। নিষেধাজ্ঞা থাকায় খুব বেশি স্বেচ্ছাসেবক না পাওয়ার কারণে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠিক করলেন তাঁর ছেলে চিররঞ্জন দাস আর স্ত্রী বাসন্তী দেবী এগিয়ে আসবেন স্বেচ্ছাসেবক হতে। এ সময়ে বাসন্তী দেবী গ্রেপ্তার হলে সেই সংবাদে কলকাতা হয়ে উঠল আন্দোলনে উত্তাল। ব্রিটিশ সরকার বাধ্য হলো ওই রাত্রেই বাসন্তী দেবীকে ছেড়ে দিতে। গ্রেপ্তারের আশঙ্কায় জনগণ খুব বেশি এগিয়ে আসছিলেন না স্বেচ্ছাসেবক বাহিনীতে নাম লেখাতে। এই বাসন্তী দেবী গ্রেপ্তারের করার ফলে হাজারে হাজারে এগিয়ে আসতে থাকেন তারা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে ব্রিটিশ সরকার। এই সময় ঘটে গেল বেশ একটা মজার ঘটনা। বাসন্তী দেবী ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন যখন, সুভাষচন্দ্র ছিলেন না সেখানে। খানিক পরে ওখানে গিয়ে বাসন্তী দেবীকে দেখে চমকে ওঠেন তিনি, আর শুরু করে দেন অঝোর ধারার কান্না। ওই যে কাঁদলেন সুভাষচন্দ্র। এর ফলে দেশবন্ধু ঠাট্টা করে তার নাম রাখলেন ক্রাইং ক্যাপ্টেন, ছিচ কাঁদুনে নেতা।
অবরুদ্ধ আবেগের এই যে তীব্র বহিঃপ্রকাশ, এ মেরে ক্রাই নিছক কান্না না থেকে পরবর্তীকালে রূপান্তরিত হলো অপ্রতিরোধ্য সম্বেগের ওয়ার ক্রাই রণহুঙ্কারে। কংগ্রেস গান্ধীজির আস্থাভাজন হয়ে থাকাও তার আর বেশি দিন সম্ভব হলো না। অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের প্রশ্নে মতদ্বৈধতা তো ছিলই। 1922 সালের ডিসেম্বর মাসে গয়া অধিবেশনে এই কংগ্রেস হয়ে গেল দ্বিধা বিভক্ত। দেশবন্ধু সভাপতি সেবার কংগ্রেসে উনি চাইলে সামনে যে প্রাদেশিক আইনসভার নির্বাচন আসছে তাতে অংশগ্রহণ করতে। সমর্থনও পেলেন মতিলাল নেহেরু, বিঠলভাই প্যাটেল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ নেতৃবৃন্দ। কিন্তু গান্ধীজির নেতৃত্বে তার সমর্থকেরাই বিরোধিতার। দেশবন্ধুর যুক্তি আইনসভায় পেশ করে সংবিধান স্বীকৃতি নিয়ে ইংরেজকে জের বার করার সহজতর পথ খুলে দেবে এই পদক্ষেপ। গান্ধীজি মানতে নারাজ সেই যুক্তি। তার সমর্থকদের নিয়ে পুরাতনপন্থী থাকতে চান তিনি। দেশবন্ধুর নেতৃত্বে বাকিরা পরিবর্তনপন্থী। দেশবন্ধু সমর্থক হলেন না তার প্রস্তাব পাশ করতে। গড়ে তুললেন তিনি কাউন্সিল পার্টি এবং পরে পরে স্বরাজ্য দল। দেশবন্ধু কংগ্রেস সভাপতি ছেড়ে সভাপতিত্ব হলেন এই দলের, আর সম্পাদক হলেন মতিলাল নেহেরু। সুভাষচন্দ্র যে দেশবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এই দলে এলেন সে কথা বলাই বাহুল্য। 1923 কাউন্সিল নির্বাচনে নেতৃত্ব দিলেন সুভাষচন্দ্র। অভাবনীয় সাফল্য লাভ করল স্বরাজ্য দল। এছাড়া ওই সময়ে বঙ্গীয় প্রাদেশিক কমিটির সম্পাদক নির্বাচিত হয়ে সে দায়িত্ব ভারও তিনি বহন করলেন সাফল্যসহী। এরপর ঠিক হলো স্বরাজ্য দলের উপর দায়িত্ব থাকবে রাজনৈতিক আন্দোলন সংগঠিত করবার ভার, আর গান্ধীজি থাকবেন খাদি আন্দোলনের দায়িত্ব নিয়ে। এরপর 1925 সালের 16 জুন দেশবন্ধু তিরোহিত হলে ক্রমেই বিলুপ্ত হয়ে গেল স্বরাজ্য দলটি। কাজ কাজ আর কাজ। আবারও এক অধিকতর দায়িত্বপূর্ণ কাজের গুরুভার বর্ষায় তাঁর উপরে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় 1923 সালে পাশ হয়েছে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট, আর 1924 সালে স্বরাজ্য দল কলকাতা কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করে লাভ করল অভূতপূর্ব সাফল্য। দেশবন্ধু হলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। ডেপুটি মেয়র হলেন মিস্টার সরাবুদ্দিন, আর সুভাষচন্দ্র নিযুক্ত করা হলো মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। সেটা 1924 সালের 14 এপ্রিল। সব কাজের ভার এখন সুভাষচন্দ্রের উপর। সুভাষচন্দ্র যে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন তা কিন্তু করা গেল না খুব স্বচ্ছন্দে। বাধা এলো দুদিক থেকে, এক ইংরেজ সরকারের তরফ থেকে আর এক কংগ্রেসের একাংশের তরফ থেকে। চাকরিটিতে নিয়োগ ছিল ইংরেজ সরকারের অনুমোদন সাপেক্ষ। প্রথম সরকার রাজি হলো সুভাষচন্দ্রের ওই নিয়োগ পদে অনুমোদন করতে। তাতেই জিত চাপল দেশবন্ধুর। সুভাষচন্দ্র প্রথম রাজি ছিলেন না এই পদ গ্রহণ করতে। পরে তিনি সেই পদ গ্রহণও করেন। অনেকে যে অভিযোগ করেন কায়স্থ চিত্তরঞ্জনের কায়স্থ প্রীতি সুভাষচন্দ্রের নিয়োগের কারণ, তো সেই কথা হয়তো ঠিক নয়। আসলে ব্রিটিশ বিরোধিতাই ছিল এই নিয়োগের কারণ। সুভাষচন্দ্র ছাড়া অন্য কাউকে নিয়োগ করালে তা হতো ব্রিটিশ ইচ্ছার কাছে আত্মসমর্পণ। এই সময়ে কংগ্রেসের একাংশে বিরাগভাজন হলেন দেশবন্ধু তথা সুভাষচন্দ্র। আরও কিছু কারণ আছে তার পক্ষে। প্রথম কারণ হলো কলকাতা কর্পোরেশনের মুসলমানদের অধিক সংখ্যায় নিয়োগ। 33 জন নতুন নিয়োগের মধ্যে 25 জনই হলেন মুসলমান। 1923 গৃহীত বেঙ্গল প্যাক্ট অনুসারে মুসলমানদের যা প্রাপ্য হয় এই সংখ্যা ছিল তার থেকেও বেশি। কাজের জন্য মাস মাইনে ছিল তাঁর 3000 টাকা। সুভাষচন্দ্র নিতেন 1500 টাকা। তাও এ টাকার অধিকাংশ ব্যয় করতেন তিনি জনসেবায়। 1924 সালের 25শে অক্টোবর আবার গ্রেপ্তার হলেন সুভাষচন্দ্র। এবার গ্রেপ্তার হওয়ার আপাত কারণ সন্ত্রাসবাদীদের সমর্থনে বক্তৃতা করে বেড়াচ্ছেন উনি। অতএব নাই বা থাকলে কোনো প্রমাণ, সন্ত্রাসবাদী হলেন সুভাষচন্দ্র।
চার্লস টেগার্টকে হত্যা করতে গিয়ে 12ই জানুয়ারি 1924 আর্নেস্ট ডেকে হত্যা করেছিলেন গোপীনাথ সাহা। বিনা বিচারে ফাঁসি হলো তার 1 মার্চ 1924-এ। এই ফাঁসির প্রতিবাদে এখানে ওখানে সভা সমিতি করে বেড়াচ্ছেন সুভাষচন্দ্র। ওকে আর বাইরে রাখা নিরাপদ নয় মোটেও। তাছাড়া উনি তো কমিউনিস্ট একজন, নামেই মাত্র কংগ্রেস। রাশিয়ার সঙ্গে যোগাযোগ আছে তার। দূরপ্রাচ্যের পথে বেআইনি অস্ত্র আমদানি করা ও ষড়যন্ত্রের অভিযোগ আরোপ করা হলো তার উপরে। এমনও অভিযোগ করা হলো তিনি নাকি এইসব কাজে নির্বিচারে ব্যয় করে বেড়াচ্ছেন কর্পোরেশনের টাকা করি। এমন একটা উচ্চ পদে থেকেও গ্রেপ্তার এড়াতে পারলেন না সুভাষচন্দ্র। সুভাষচন্দ্রকে এবার আটক করল 3 আইনে, অর্থাৎ বহু পুরাতন 1818 সালের 3 নম্বর রেগুলেশন অনুসারে। এ আইন অনুসারে যে কাউকে যে কোনো সন্দেহে আটকে রাখা যায় যত দিন খুশি। 1919 সালে রাওলাট অ্যাক্টেও অবশ্য তার অনুরূপ ব্যবস্থা। সুভাষচন্দ্রের ক্রমবর্ধমান জনপ্রিয়তা খর্ব করা, এই কারণে তাকে আটক করা দরকার। ইফ লাভ অফ কান্ট্রি ইজ এ ক্রাইম, আই এম এ ক্রিমিনাল। দেশপ্রীতি যদি অপরাধ হয় তবে অপরাধী আমিও। আর শুধু কর্পোরেশনের কার্যনির্বাহী আধিকারিক কেন, মেয়রও তো সমান অপরাধী। একই অভিযোগে আমি নিজেকেও দোষী স্বীকার করছি। আর তা যদি অপরাধ হয় তবে প্রতিটি ভারতীয়রই যা উচিত বলে আমি মনে করি সেই কর্তব্য অস্বীকার করার চেয়ে বরং ফাঁসি যেতে আমি প্রস্তুত। দেশবন্ধু এই সময় প্রাণপাত চেষ্টা করেও সুভাষচন্দ্রকে মুক্তি করতে পারলেন না কিছুই। সভা সমিতি করতে ছুটে বেড়ালেন সারা ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, কিন্তু কার্যকরী করতে পারলেন না কিছুই। মাঝখান থেকে দারুণ অসুস্থ হয়ে পড়লেন তিনি। ডাক্তারের পরামর্শে দার্জিলিংয়ে বিশ্রাম নিতে গিয়ে প্রয়াত হলেন 1925-এর 16ই জুন। দেশবন্ধু প্রয়াত হওয়ার অল্প দিনের মধ্যেই ক্রমবিলুপ্তি হয়ে গেল 1923-এর 1 জানুয়ারিতে গড়ে ওঠা তার স্বরাজ্য দল। হাঁপ ছেড়ে বাঁচল আপাতত ইংরেজ সরকার। গান্ধীজি যাই বলুন আর যাই করুন তা আপত্তিকর হলেও ততখানি ক্ষতির কিছু হয়নি ইংরেজদের পক্ষে। কিন্তু এ কি শুরু করেছিল এই স্বরাজ্য দল? যাজ্ঞে, তার নেতা এখন প্রয়াত আর একনিষ্ঠ কর্মী এখন নির্বাসিত। 1928 সালে কংগ্রেসের অধিবেশন বসল কলকাতায়, পার্ক সার্কাসে। সভাপতি মতিলাল নেহেরু। কেননা কয়েকদিন আগে যে নেহেরু রিপোর্ট, নেহেরু কনস্টিটিউশন সংবিধানের তৈরি হলো, তারও সদস্য হিসাবে যথেষ্ট যোগ্যতার পরিচয় রেখেছিল সুভাষচন্দ্র। দেশবন্ধুর সহমত পোষকতার কারণে সুভাষচন্দ্রের বিশেষ শ্রদ্ধাভাজন উনি। আপন শৃঙ্খলা বোধ, নেতৃত্ব গুণ ও বাঙালি সুলভ মর্যাদা বোধের কারণও বটে সুভাষচন্দ্র কংগ্রেস বাহিনীর সর্বাধিনায়ক রূপে সম্পূর্ণ সামরিক কায়দায় অভ্যর্থনা জানালেন কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দকে। শোভাযাত্রায় সামিল করা হলো মহিলাদেরকেও, যা তৎকালের অভাবনীয়। এমন বর্ণাঢ্য শোভাযাত্রা সুভাষচন্দ্র সহ সমগ্র স্বেচ্ছাসেবক বাহিনীর জমকালো আধসামরিক পোশাক, গার্ড অফ অনার ও কুচকাওয়াজ প্রদর্শন মুগ্ধ করল সব্বাইকে। এত সব বাহুল্য কিন্তু সহজভাবে নিতে পারলেন না গান্ধীজি। গোটা ব্যাপারটাকেই পার্ক সার্কাসের সার্কাস বলে ব্যঙ্গ করলেন তিনি। এই আড়ম্বর পূর্ণতা তো বহিরঙ্গের দিক, অন্য একটা ব্যাপারও এই সময় থেকেই সুভাষচন্দ্রকে করে তুলল রাজনীতিগতভাবেই গান্ধী বিরোধী। এই অধিবেশনে সুভাষচন্দ্র প্রস্তাব রাখলেন পূর্ণ স্বাধীনতার। প্রায় 50,000 শ্রমিকের এক সুশৃঙ্খল মিছিল পার্ক সার্কাস ময়দানে এসে সামিল হলেন এই দাবিতে। জওহরলালও সমর্থন করলেন এই প্রস্তাবকে, কিন্তু গান্ধীজি অনড় থাকলেন তার ডোমিনীয় স্ট্যাটাসের দাবির প্রস্তাবে তীব্র বিরোধিতা করলেন সুভাষচন্দ্রের। স্বাভাবিকভাবেই সুভাষচন্দ্র ব্যর্থ হলেন আপন প্রস্তাব পাশ করাতে, আর সেই সময় থেকেই সেই গান্ধীজি কংগ্রেসের একাধিপত্যে বাধা হয়ে দাঁড়াতে শুরু করলেন সুভাষচন্দ্র। তা প্রায় সম্পূর্ণই অব্যাহত থাকলো চিরকাল। প্রসঙ্গত উল্লেখ, জওহরলাল নেহেরুজি রাজনৈতিক মতাদর্শের
কি অর্থনৈতিক চিন্তা ভাবনায় সেই সময় সুভাষ সমর্থকই গান্ধী বিরোধী না হলেও গান্ধীপন্থী নন পুরোপুরি, কিন্তু সুভাষচন্দ্রের যে দৃঢ়তা আঁকড়ে ছিলেন আপন নীতি ও বক্তব্য দোদুল্যমান জওহরলাল কখনো থাকতে পারেননি তেমনটি, বরং তাঁর নিজের ভাষায় গান্ধীজির সম্মোহনী জাদুকরিতে শেষ পর্যন্ত সম্মোহিত হয়েছিলেন এবং নানান ঐতিহাসিক কারণে তিনি যে কট্টর সুভাষ বিরোধী হয়ে উঠেছিলেন এবং পরে পরে গান্ধী পন্থা পরিহারকারীকেও সে ঘটনায় আবার অহিংস আন্দোলনে হয়ে উঠেছিল দুর্বার। এর সূচনা হলো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের 9ই আগস্ট 1925 কাকরিয়ার কাছে এক ট্রেন ডাকাতি করার চেষ্টায় মধ্য দিয়ে। অসহযোগ আন্দোলনের আবেদনে যা স্থগিত হয়ে গিয়েছিল সাময়িকভাবে অসহযোগ আন্দোলনের প্রত্যাহিত হওয়াতে এবং তারপরেও কংগ্রেসের এই নিষ্পৃহতার কারণে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে সেই তথাকথিত সন্ত্রাসবাদী আন্দোলন। 1928 সালে চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং, অজয় ঘোষ প্রমুখ বিপ্লবীগণ পূর্বতন এবং বর্তমানের সরকার কর্তৃক বেআইনি ঘোষিত হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে পুনর্গঠিত করে নতুন করে গড়ে তুলছেন এক সন্ত্রাসী দল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। পুলিশ ইন্সপেক্টর মিস্টার স্যান্ডার্স লাহোরে নিহত হলেন 17ই নভেম্বর 1928 ভগৎ সিংয়ের রিভলভারের গুলিতে। দিল্লি অ্যাসেম্বলি হাউসে 1929 সালের 8ই এপ্রিল বোমা ছুড়লেন ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত, যতীন দাস প্রমুখ। বিপ্লবীরা সমান সক্রিয় বাংলার বুকে সাহারানপুর আর লাহোরে দুটি বোমা তৈরির কারখানাও ধরা পড়ল। ধৃত হলেন বহু বিপ্লবী। 1929 শুরু হলো বিখ্যাত লাহোর ষড়যন্ত্র মামলা। ইংরেজ সরকার অকথ্য অত্যাচার চালাচ্ছে রাজনৈতিক বন্দীদের উপর। প্রতিবাদে অনশন করে 64 দিন পরে লাহোরের কারান্তরালে 1929 সালের 23শে সেপ্টেম্বর মারা গেলেন যতীন দাস। এই সময় গান্ধীজি নীরব থাকলেও সুভাষচন্দ্র এই মৃত্যুকে মহিমান্বিত করে দধিচির তপস্যা সিদ্ধ বলে। ওই সময় 1929 সালে সুভাষচন্দ্র পালন করলেন নিখিল ভারত লাঞ্ছিত রাজনৈতিক বন্দী দিবস। 1930 সালের 26শে জানুয়ারি সারা ভারতে পালিত হবে স্বাধীনতা দিবস। সবাই ওই দিন শপথ নেবে স্বাধীনতার। ইংরেজ সরকার নিষিদ্ধ করল ওই পুণ্য দিবস উদযাপনও। 26শে জানুয়ারি 1930 প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো না সুভাষচন্দ্রের। সে তো হলোই না, উল্টে 18ই এপ্রিল 1930 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হওয়ার ফলে আলিপুর সেন্ট্রাল জেলে কারাবন্দীদের উপর যে অমানসিক অত্যাচার করা হলো সুভাষচন্দ্রকেও ভোগ করতে হলো তা। প্রসঙ্গত উল্লেখ্য, এই অত্যাচারের প্রক্রিয়াতেই ওই কারাগারের অধ্যক্ষ NS পিনসনকে আপন অফিস ঘরেই প্রাণ দিতে হয়েছিল। 8ই ডিসেম্বর 1930 সালে কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে সংগঠিত হলো বিখ্যাত অলিন্দ যুদ্ধ, যার পরিণামে প্রাণ দিতে হলো বিনয় বাদল দীনেশকে। এমন সময় ঘটে গেল আবারও এক দুর্ঘটনা। কংগ্রেস বিভাজন দক্ষিণপন্থী আর বামপন্থীদের মধ্যে। বাংলায় দক্ষিণপন্থীদের নেতা নির্বাচিত হলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, আর সুভাষচন্দ্র কারারুদ্ধ অবস্থাতেই নির্বাচিত হলেন বামপন্থীদের নেতা। দক্ষিণপন্থীরা গান্ধীপন্থী কংগ্রেস আর বামপন্থী কংগ্রেসই, তবে গান্ধী পন্থার পরিপন্থী। ক্রমে হতাশার অন্ধকারে ডুবে যেতে থাকেন সুভাষচন্দ্র। তার আবেদন কি তবে খুব বিপ্লবিক বর্তমানে কংগ্রেসের পরিস্থিতিতে? ডাক শুনে তার তেমন করে কেউ এগিয়ে আসছে না কোথাও। অবশেষে একলা চলার পথ নিয়ে স্বেচ্ছায় ছেড়ে দিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পদ আর গড়ে তুললেন কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি। সর্বভারতীয় ক্ষেত্রে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের প্রভাব হ্রাসের শুরু দেশবন্ধু তিরোধানের পর থেকেই। বর্তমানে তা একেবারে তলানিতে ঠেকে অব্যাহত আছে। দেশবন্ধুর প্রয়াণ সময়ে সুভাষচন্দ্র বারবার অনুরোধ করেছিলেন বাসন্তী দেবীকে এখানকার কংগ্রেসের হাল ধরতে। বাসন্তী দেবী রাজি না হওয়াতেও খুব ক্ষুণ্ণ হয়েছিলেন তিনি। তৎকালীন বাংলার বিগ ফাইভ অর্থাৎ পঞ্চপ্রধান নলিনী রঞ্জন সরকার, তুলসীচন্দ্র গোস্বামী, নির্মলচন্দ্র চন্দ, শরৎচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়
এদের মধ্যে এক তুলসী গোস্বামী ছাড়া বাকি সবাই যে যার কাজেই ব্যস্ত। সুভাষচন্দ্র এই সময় মান্দালায় জেলে, তখন কিছু করার ছিল না তাঁর। এখন কিছু করতে পারবেন কি করে তিনি? 1930 সালের নভেম্বর মাসে অর্থাৎ সুভাষচন্দ্রের কলকাতায় মেয়র পদে নির্বাচিত হয়ে মুক্ত হওয়ার 2 মাস পরে ইংরেজ সরকার ভারতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানালেন সমাধানের সূত্র খুঁজতে এক গোলটেবিল বৈঠকে। সুভাষচন্দ্র দৃঢ় নিশ্চয় কোনো লাভ হবে না এই বৈঠকে। গান্ধীজি এবং অন্য কোনো কংগ্রেস নেতা অবশ্য যোগ দিলেনও না। এই বৈঠকে যোগ দিলেন মাত্র শিখ ও মুসলিম প্রতিনিধিরা। পরবর্তী দ্বিতীয় বৈঠকে অবশ্য যোগ দিলেন গান্ধীজি এবং যথারীতি সুভাষচন্দ্রের পূর্ব অনুমান অনুসারে লাভ হলো না কিছুই। শূন্য হাতে ফিরতে হলো তাকে। 28শে ডিসেম্বর 1931 আবারও কিছুদিন পরে ডাকা হলো তৃতীয় গোলটেবিল বৈঠক। এবারও অবশ্য যথারীতি কংগ্রেস বর্জন করলো এই বৈঠককে। বৃহত্তর গণ্ডগোলের আশঙ্কায় বেআইনি ঘোষণা করা হলো কংগ্রেসকে। ওদিকে সন্ত্রাসবাদী আন্দোলন ধারণ করে তীব্রতর আকারে। সুভাষচন্দ্র নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারলেন না। এ সময়ে গঠন করে ফেললেন একটা অ্যাকশন কমিটি। গোপনে সংগঠিত করে চললেন সারা বাংলায় তীব্র আন্দোলন। সুভাষচন্দ্র আবারও ক্ষুণ্ণ হলেন গান্ধীজির উপরে মুখ্যত দুটো কারণে। এক, গান্ধী আরোইন চুক্তি করে আইন অমান্য আন্দোলনের স্থিতিকরণ। ক্ষুণ্ণ হওয়ার দ্বিতীয় কারণ ছিল এই গান্ধী আরোইন চুক্তির ফলে হাজারো রাজবন্দী মুক্ত হলেও মুক্তি পেলেন না ভগৎ সিং, রাজগুরু, সুখদেব প্রমুখ বিপ্লবীরা। কারণ তারা হত্যা অপরাধে অভিযুক্ত। চুক্তির মাস শেষ হওয়ার আগেই ফাঁসি হয়ে গেল তাদের। জওহরলাল নেহেরুও খোলা মনে সায় দিতে পারেননি এই গান্ধী আরোইন চুক্তিতে। তার নিজের ভাষায় এক বাধ্য সৈনিকের মতো তিনি এটা মেনে নিয়েছিলেন মাত্র। এমন বাধ্য সৈনিক কোনো দিনই হতে পারলেন না সুভাষচন্দ্র বরাবরই। তিনি বিদ্রোহী। ভগৎ সিং প্রমুখ বিপ্লবীদের মুক্তির ব্যবস্থা না করে আইন অমান্য আন্দোলন দুর্বল করে দিয়ে একই করলেন গান্ধীজি। স্বাধীনতা আন্দোলন কি তবে এমনি করে 2 পা এগোতে না এগোতেই 3 পা পিছিয়ে যাবে? এমনি করেই পেছোতে থাকবে? সরাসরি সুভাষচন্দ্রের জিজ্ঞাসা করলেন গান্ধীজিকে, ঠিক কি চান আপনি? অসহযোগ আন্দোলনের সময় আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1 বছরের মধ্যে স্বাধীনতা অর্জিত হবে, সে তো কবেই হাস্যকর হয়ে গেছে। এরপর 1929 যে পূর্ণ স্বাধীনতার দাবি প্রস্তাব গৃহীত হলো, তাও কি এবার এমনি করেই অর্থহীন হয়ে যাবে? সুভাষচন্দ্র হয়তো বা অস্থির চিত্ত কখনো কখনো, কিন্তু জওহরলাল তো অস্থির চিত্ত সর্বক্ষণই। গান্ধীজির জাদুকরিতে সম্মোহিত তিনি। বাধ্য সৈনিক তিনি। তার আপন মতে দৃঢ় থাকবার অবকাশ তার কোথায়? আপন মতকে প্রাধান্য দিতে গিয়ে অনর্থক বিবাদ বা বিসম্বাদের মধ্যে লিপ্ত হয়ে তার বিরাগভাজন হওয়ার চেয়ে নিরুত্তাপ উত্তরাধিকারের মাধ্যমে গান্ধীজির হাত থেকে নেতৃত্ব ভার অর্জন তো বরং নিরাপদ, অনেক বেশি। ফেবিয়ান সোশ্যালিজমের বিশ্বাসী নেহেরু, বামপন্থী হয়েও গান্ধী সমর্থক, সুভাষ সমর্থক হয়েও আন্দোলনে বিমুখ। এমনি করে প্রায় 1 দশক শো বয়ের ভূমিকায় পরম দক্ষতায় ট্রাপিজের খেলা খেলতে খেলতে কাটিয়ে দিয়েছেন মোটামুটি 1936 সাল পর্যন্ত। আর ওই সময়ে পুনর্বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়ে সেই যে মত আর পথ পরিবর্তন করলেন সুভাষচন্দ্রের, আর তার অত্যন্ত ঘনিষ্ঠ বনিবনা হয়নি কখনো। কংগ্রেসের বোম্বাই অধিবেশনে বিশেষ আমন্ত্রণে যোগ দিলেন সুভাষচন্দ্র। সেখানে গান্ধীজিকে দারুণভাবে আক্রান্ত হতে হলো গান্ধী আরোইন ট্যাক্ট সম্পাদিত করার জন্য। গান্ধীজি বেশ বুঝতে পারলেন শুধু সুভাষচন্দ্রই নয়, অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ বিরোধী তার কিন্তু খুব অনড় থাকেন। তিনি প্রয়োজন বোধ করেন না তাদের কথায় আমল দিতে। আবারও গ্রেপ্তার হলেন সুভাষচন্দ্র 1932-এর 2রা জানুয়ারি। কারণ সেই কুখ্যাত 3 আইন না দেখাতে হলো, কারণ না করতে হলো কোনো বিচারের প্রহসন। যেমন ঘটেছে ইতিপূর্বে, এবারও তেমনই কারারুদ্ধ হয়েই অসুস্থ বোধ করলেন তিনি। অসুস্থতার কারণে রোগ মুক্তির আপাত উদ্দেশ্য নিয়ে তাকে বাইরে পাঠানো হলেও
তার এই বিদেশ গমন নিঃশর্ত করা হলো না, কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো জার্মানি আর যুক্তরাষ্ট্রে যাওয়া চলবে না তার। ইংল্যান্ডে তিনি এই যাত্রায় যেতে পারেননি ঠিকই, কিন্তু জার্মানি তিনি স্বচ্ছন্দে যেতে পেরেছিলেন একাধিকবার। অস্ট্রিয়ার অবস্থিত জার্মান দূতাবাসের কর্তৃপক্ষের সহৃদ সহায়তায় 13ই মে 1933 এই ব্যাপারে আপন পাসপোর্ট বৈধ করে নিয়ে সমর্থ হলেন তিনি। ঠিক নির্বাসনও নয়, আবার ঠিক স্বাধীন স্বচ্ছন্দে বিদেশ ভ্রমণও নয়। এই যাত্রায় বিদেশের প্রতিটি ক্ষেত্রে বিশেষত ভারতীয় ছাত্রদের দ্বারা বিশেষভাবে সংবর্ধিত হলেন তিনি। এখানে আরও ঘনিষ্ঠ হবার সুযোগ হলো তার সমমতা অবলম্বী সন্ত্রাসবাদে বিশ্বাসী বিঠল ভাই প্যাটেলের সঙ্গে। চিকিৎসার বিশেষ সুবিধা না হওয়ার কারণে ওখান থেকে গেলেন সুইজারল্যান্ডে। ওখানে কিছুটা সুস্থ হয়ে শুরু করলেন ইউরোপ পরিক্রমা। গেলেন ইটালি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, যুগোস্লাভিয়া, আয়ারল্যান্ড ইত্যাদি বিভিন্ন স্থানে মেয়র তিনি। তাই বিশেষ আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি প্রতিটি ক্ষেত্রে নগর পরিকল্পনা। এই সময়ে চরম উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলেন তিনি প্রথম মহাযুদ্ধের 1914 থেকে 1918 সালের জের মিটতে না মিটতেই ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সমগ্র ইউরোপ, তাও বেশ বুঝতে পারলেন তিনি। 1933 সালের 30শে জানুয়ারি জার্মানি চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হয়ে হিটলার যেন সুদে আসলে শোধ তুলতে উঠে পড়ে লেগে গেছেন জার্মানির প্রথম মহাযুদ্ধের পরাজয়োত্তর চরম অবমাননাকর ব্যবহার প্রাপ্তির। ইউরোপ পরিক্রমা সেরে ভিয়েনাতে ফিরে বিটল ভাই প্যাটেলের সঙ্গে এক যুক্ত বিবৃতিতে 1934 সালের মার্চে যে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রত্যয়িত হয়েছিলেন আইন অমান্য আন্দোলন, তার তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। আবারও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। একটা সমমতা অবলম্বী সহমন্ত্রী অল্প দিনের জন্য হলেও একই স্বাস্থ্যকেন্দ্রের সহবাসী বিটল ভাই প্যাটেলের সাহচর্য বেশি দিন তিনি পেলেন না। ওখানকার স্বাস্থ্য নিবাসেই মৃত্যু ঘটল বিটল ভাই প্যাটেলের। সুভাষচন্দ্র অসুস্থতা সত্ত্বেও স্বহস্তে ব্যবস্থা করলেন তার শবদেহ ভারতবর্ষে পাঠানোর জন্য। এই বিটল ভাই প্যাটেল প্রায় লক্ষাধিক টাকা উইল করে দিয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্রকে দেশ উদ্ধারের কাজে, মূলত বিদেশে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রচার কার্যে ব্যয় করবার জন্য। সুভাষচন্দ্র অবশ্য ব্যবহার করতে সমর্থ হলেন না সেই টাকা। বিটল ভাই প্যাটেলের ভাই বল্লভ ভাই প্যাটেল আদালতের সহায়তায় সেই টাকা আপন হস্তগত করতে সমর্থ হওয়ায় বড় নিঃসঙ্গ বোধ করলেন সুভাষচন্দ্র। একে অসুস্থ, তার উপর সক্রিয় কোনোভাবেই কোনো কিছুতে যুক্ত হওয়ার সুযোগও পাচ্ছেন না তিনি এখানে। সময়টি কিন্তু ঠিক সদ্ব্যবহার করলেন সার্থকভাবে। লিখতে শুরু করলেন এক মূল্যবান পুস্তিকা, দি ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম, 1920 থেকে 34। এতে নিখুঁতভাবে ধরে রাখলেন তিনি ভারতের স্বাধীনতা যুদ্ধের সাম্প্রতিকতম ইতিহাস। বইটি প্রকাশিত হলো লন্ডনে। ওখানকার এক রাজনৈতিক প্রতিষ্ঠান ভারতীয় গণতান্ত্রিক সমিতি, তার অধিবেশনে সভাপতিত্ব করতে হবে সুভাষচন্দ্রকেই। সুভাষচন্দ্রের এবারকার প্রবাস যাত্রা পূর্ব সত্তা অনুসারে ইংরেজ সরকার বাদ সাধলেন তার লন্ডন যাত্রায়। শুধু লন্ডনই বা কেন, পরে পরে নিষিদ্ধ করা হলো তার আমেরিকা, এমনকি রাশিয়া যাত্রাও। সুভাষচন্দ্র সশরীরে লন্ডনে ওই অধিবেশনে যোগ দিতে পারলেন না বটে, তবে লিখে পাঠালেন অমূল্য ভাষণ একখানি। এতেও সেই একই বিদ্রোহের সুর। স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য শর্তাধীন কোনো খণ্ডিত স্বাধীনতা নয়, সবার জন্য মুক্ত স্বচ্ছ স্বাধীনতা চাই। এই যে লিখিত ভাষণ যা পঠিত হলো ভারতীয় গণতান্ত্রিক সমিতির অধিবেশনে এক কমিউনিস্ট পার্টির সদস্য মিস্টার সাকলাত ওয়ালা কর্তৃক 14ই জুন 1933-এ। এটি লন্ডন থিসিস হিসাবে বিখ্যাত।
সুভাষচন্দ্র সুইজারল্যান্ডে ছিলেন যখন, তখন কমিউনিস্ট পার্টির 3 সদস্যের এক দলের সঙ্গে এক অন্তরঙ্গ সাক্ষাৎকার ঘটে তার। ব্রিটিশ কমিউনিস্ট পার্টির খ্যাতনামা সদস্য রজনীপাম দত্তের ভাই ক্লিমেন্স দত্তও ছিলেন ওই দলে। সমাজতান্ত্রিক রাশিয়া ক্রমা অগ্রগতির কারণে সুভাষচন্দ্র তখন ভীষণভাবে আকৃষ্ট রাশিয়ার প্রতি। ওখানে কথা হলো ভারতের স্বাধীনতার প্রয়োজনে রাশিয়ার সামরিক সহায়তা গ্রহণ করবার উপযুক্ত ব্যবস্থার জন্য সচেষ্ট হবেন। ভারতে এই জন্যে গড়ে তোলা হবে হিন্দুস্তানি সাম্যবাদী সংঘ নামক একটি দল। সশরীরে লন্ডনে উপস্থিত থাকতে পারলেন না সুভাষচন্দ্র। কি বলতেন বলা যায় না। ভারতে আসা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সুভাষচন্দ্রের। তবুও এক চরম দুর্ঘটনার কারণে সুভাষচন্দ্রকে সাময়িকভাবে ফিরতে দেওয়া হলো স্বদেশে। পিতা জানকীনাথ বসুর মৃত্যুশয্যায়। সুভাষচন্দ্র কি শেষ দেখাও দেখতে পাবেন না তাকে? সুসভ্য ইংরেজ সরকারের টালবাহানা করেন বারবার, ফলে দেশে ফেরাতে সম্মতি পেতে দেরি হলো অনেক। সম্মতি প্রাপ্তি মাত্রেই স্বদেশ অভিমুখে রওনা হলেন সুভাষচন্দ্র। বিমানে করাচি পৌঁছানো মাত্রই খানা তল্লাশি করা হলো তার। আপত্তিকর কিছু পাওয়া গেল না বটে, সঙ্গে ছিল ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম বইটির এক টাইপ করা পাণ্ডুলিপি। বাজেয়াপ্ত করা হলো সেটিকে। ওখানেই জানতে পারলেন তিনি তার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করবার কথা। বিমানে কলকাতা পৌঁছানো মাত্রই আবারও হেনস্থা, এক প্রস্ত, নানান শর্ত আরোপিত করে তাকে থাকতে দেওয়া হলো কলকাতায়। মাত্র 7 দিন থাকতে পারবেন। বাইরে বেরোনো চলবে না আদৌ, কথাও বলা চলবে না বাইরে কারোর সঙ্গে। আর চিঠিপত্র সব পরীক্ষা করেই তবেই সেসব তুলে দেওয়া হবে তাকে। সব কিছু শর্ত মেনে নিয়েই সুভাষচন্দ্র ফিরলেন বাড়িতে। রোগশয্যায় পিতৃ মুখ দর্শন তো হয়ইনি, এত সব করেও পিতার মৃত মুখ দর্শনের সৌভাগ্যটুকুও জুটল না তার। পিতার মুখ দর্শন তো হলো না, তার পরলৌকিক ক্রিয়াকর্ম দিতেও কি উপস্থিত থাকতে পারবেন না সুভাষচন্দ্র? অনেক অনুনয় বিনয়ের ফলে সদয় হলেন সদাশয় ইংরেজ সরকার। বাড়িয়ে দেওয়া হলো তার বাড়িতে থাকবার মেয়াদ। কিন্তু শ্রাদ্ধাদি কাজকর্ম হয়ে গেলেই ভারত ত্যাগ করতে হবে তাকে। তাই করতে হলো সুভাষচন্দ্রকে। এমিলি সেঙ্কল হলেন ক্রমে ক্রমে সুভাষচন্দ্রের প্রণয়নী ও পরে পত্নী। 1937 সালে ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। সুভাষচন্দ্র বিয়ে করেছেন এই সংবাদ যখন জানা গেল ভারতবর্ষে অনেক পরে, সন্দেহ আর অবিশ্বাস ছাড়াও অনেক নিন্দামন্দও শোনা গেল সুভাষচন্দ্র সম্বন্ধে। একসময় ব্রহ্মচর্য অভ্যাস করেছেন তিনি, পরম নিষ্ঠার সঙ্গে যৌন সংযম পালন করেছেন বরাবর। ইংল্যান্ডে থাকতে এমনকি মুখ তুলেও তাকাতেন না কোনো ইংরেজ ললনার দিকে, এবং সর্বোপরি বিবেকানন্দের আদর্শ পুষ্ট কর্মযোগী। তার পক্ষে এ দুর্বল্য তো বরং ভ্রষ্টাচারিতার লক্ষণ, চরম বিচ্যুতি একটা। সুভাষচন্দ্রের আত্মীয় স্বজনেরা অবশ্য স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছিলেন এই বিবাহের ঘটনা। এমিলি সেঙ্কল অবশ্য ভারত স্বাধীন হওয়ার পরেও অনেক দিন জীবিত থাকা সত্ত্বেও একবারের জন্যও আসেনি এই ভারতবর্ষে। যদিও নেতাজির কন্যা শ্রীমতী অনিতা পাপ একাধিকবার এসেছেন তাঁর সুযোগ মতো। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে গান্ধী বিরোধী কোনো নেতার নেতৃত্বে, তাই কি হয়? গান্ধীবাদীর নিজেদের ক্ষমতা অক্ষত রাখতে গান্ধীজির ক্ষোভ প্রশমনের অছিলায় উদ্যোগ নিলেন সুভাষচন্দ্রের ডানা ছেঁটে ফেলা হবে। 22 ফেব্রুয়ারি 1939-এ একযোগে পদত্যাগ করলেন মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, রাজা গোপালচারী, বল্লভভাই প্যাটেল প্রমুখ 12 জন সদস্য। আলাদা এক বিবৃতি দিয়ে সরে দাঁড়ালেন জওহরলালও। তার পদত্যাগ তার নিজের ভাষায় নট কোয়াইট কারেক্ট ইয়েট কারেক্ট এনাগ, পুরোপুরি সঠিক না হলেও যথেষ্টই ঠিক। গান্ধীবাদীদের সঙ্গে এক গোত্রে রাখতে পারলেন না নিজেকে, আবার সহ্য করতে পারছেন নাও। সুভাষচন্দ্রকেও এমনি করে হেঁয়ালি ভরা
ভাষায় নতুন ভূমিকা ব্যক্ত করলেন তিনি। 7ই মার্চ 1939 উপস্থিত করা হলো পন্থ প্রস্তাব, অর্থাৎ সুভাষচন্দ্র কংগ্রেসের ওয়ার্কিং কমিটির গঠন করতে হবে গান্ধীজির কথা পুরোপুরি মেনে নিয়ে, যার নির্গলিতার্থ দাঁড়ায় সভাপতি যিনিই থাকুন না কেন কংগ্রেস চলবে গান্ধীজির আঙ্গুলি হেলনে। সুভাষচন্দ্র বেশ বুঝতে পারেন কংগ্রেসে তার সভাপতিত্ব ঘিরে এক জঘন্য চক্রান্তের জালে গ্রাস করতে উদ্যত হয়েছেন তাকে। তখনও অসুস্থ তিনি, তবুও আলোচনায় বসলেন এই প্রস্তাব নিয়ে যদি সর্বজন গ্রাহ্য সুষ্ঠু সমাধান কিছু করা যায়। অনড় বিরোধীরা। অবশেষে 12ই মার্চ 1939 অসুস্থতার কারণে সুভাষচন্দ্র অনুপস্থিত থাকা সত্ত্বেও পাশ হয়ে গেল এই প্রস্তাব। সুভাষচন্দ্রকে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত করতে মুখ্য ভূমিকায় ছিল বামপন্থী এবং সাম্যবাদী ও সমাজতন্ত্রী নেতৃবৃন্দের। তারাও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমর্থন করলেন এই প্রস্তাব। অবশেষে কংগ্রেসের সম্ভাব্য ভাঙন রোধ করতে সভাপতির পদ ত্যাগ করতে হলো সুভাষচন্দ্রকে। জার্মানিতে থাকাকালীন সুভাষচন্দ্র গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনীর এবং স্বাধীন সরকারও একটি। তার আমলে জাপানেও গড়ে তোলা হয়েছিল এক স্বাধীন সরকার এবং একটি সেনাবাহিনীও। সিঙ্গাপুরে ইংরেজদের পতন হলে জাপান সেনানায়ক ফুজিয়ারা যে প্রায় 40,000 বন্দী ভারতীয় সৈন্যদের তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন মোহন সিংয়ের হাতে, এসব উল্লেখিত হয়েছে। এখন ওই যে বন্দী ভারতীয় সৈন্যদল নিয়ে গড়ে তোলা হয়েছিল আজাদ হিন্দ ফৌজ 1942-এর 1 সেপ্টেম্বর, তা সম্পূর্ণতই আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো সুভাষচন্দ্রের হাতে। সেই যে স্কটিশ চার্চ কলেজের ছাত্র অবস্থায় প্রাথমিক পাঠ নিয়েছিলেন তিনি সমর শিক্ষার, যার নকল প্রয়োগ করেছিলেন তিনি 1928-এ কলকাতা কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে। এখন তারই সফল প্রয়োগ করবার সুযোগ পেলেন তিনি এই সুগঠিত বাহিনীর শীর্ষ নেতা রূপে। অবশ্য ইতিমধ্যে জার্মানিতে থাকাকালীন অনেক প্রাজ্ঞসর পাঠ নিয়েছেন তিনি সমরবিদ্যার। প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হওয়ার বৎসরখানেক পরে যোগ দিতে চেয়েছিলেন 49 নম্বর বেঙ্গল ব্যাটালিয়নে। এক সাধারণ সৈনিক হতে নির্বাচিত হননি। কেমব্রিজের ছাত্র থাকাকালীন অফিসার ট্রেনিং কোর্সে যোগ দিতে চেয়েছিলেন তিনি। সেনা নায়ক হতে অনুমতি পাননি। আর বর্তমানে সমর সেনানী না, সম্মানীয় সেনানায়কও নয়, একেবারে অসামান্য সর্বাধিনায়ক সেনাধ্যক্ষ পদে অধিষ্ঠিত হলেন তিনি, এক স্বশিক্ষিত স্বদেশপ্রেমী। 5ই জুলাই 1943-এ সুভাষচন্দ্র পরিদর্শন করলেন আজাদ হিন্দ ফৌজ। আকাশ বাতাস মুখরিত হলো নেতাজি জিন্দাবাদ জয়ধ্বনিতে। আর নেতাজি ওদের নতুন মন্ত্র দিলেন আনুষ্ঠানিকভাবেই, দিল্লি চলো। 25শে আগস্ট 1943, অর্থাৎ বাহিনীর প্রতিষ্ঠার প্রায় পুরো 1 বৎসর পরে গ্রহণ করলেন তিনি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের ভার। আর তার প্রায় 2 মাস পরে 21শে অক্টোবর 1943-এ ঘোষিত হলো আনুষ্ঠানিকভাবেই আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা। জাপান, জার্মানি ইত্যাদি মূলত অক্ষ শক্তির শরিক মোট 9টি রাষ্ট্র স্বীকৃতি দিল এই সরকারকে। আজাদ হিন্দ সরকারের কাজ শুরু করতে বেছে নেওয়া হলো ক্যাথে ভবন, আর এরই অদূরে পাদাংয়ে প্রতিষ্ঠা করা হলো আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম সদর দপ্তর। আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ওই 21শে অক্টোবর স্থিরীকৃত হলো সিঙ্গাপুর থেকে দিল্লি যাওয়ার পথ। দিল্লি চলোর পথ সংকেত মালয়েশিয়া, থাইল্যান্ড আর বর্মার উপর দিয়ে বিস্তৃত। সেই পথ দৈর্ঘ্যে প্রায় 5,000 মাইল। এরপর আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ সরকার কর্তৃক মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পালা। এটা করা হলো ঠিক 2 দিন পরে 23শে অক্টোবর 1943-এ। ক্ষুধা, তৃষ্ণা, রক্তপাত, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত উপেক্ষা করে নিঃশর্ত অনুসরণে কৃত সংকল্প এখন সবাই সুভাষচন্দ্রের সমর্থনে। একমাত্র লক্ষ্য তাদের ভারতবর্ষের স্বাধীনতা। সুভাষচন্দ্র আকুল প্রার্থনা রেখেছেন তাদের সামনে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব।
মুসলিমদের সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের উগ্রতার মুখে দাঁড়িয়েও কি অসীম উদার নৈতিক ও অসাম্প্রদায়িক মানসিকতার পরিচয় রেখে গেছেন তিনি। আর নেহেরু এই অগ্রজ রাজনীতিকটি আধুনিক ভাবধারায় কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি আন্তর্জাতিক, কি সাংস্কৃতিক সব ব্যাপারে কতই না সমমতা অবলম্বী তাঁর। কিন্তু বর্তমানে ভারতীয় নেতৃত্বের বিচারে গান্ধীজির ঠিক পরেই যার স্থান নারী শক্তি ও নারী মুক্তির অন্যতম প্রবক্তা সুভাষচন্দ্র ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকেও স্মরণ করতে ভুললেন না এই সুযোগে। ঠিক হলো 3টি বাহিনী থেকে বাছাই করে সেরা সৈন্যদেরকে নিয়ে প্রাথমিকভাবে পাঠানো হবে যুদ্ধযাত্রায়। করাও হলো তাই। সুভাষ অনুরাগীরা সুভাষচন্দ্রের পৌনঃপুনিক আপত্তি অগ্রাহ্য করেই তার প্রতি অসীমত শ্রদ্ধাবশত এই বাহিনীর নাম দিল সুভাষ ব্রিগেড। যুদ্ধকার্যে নিয়োজিত হয়েই দুর্জয় সাহসিকতার পরাকাষ্ঠা দেখাতে শুরু করলো এই বাহিনী। ব্রিটিশ সেনাবাহিনীর মুখোমুখি প্রথম হলেন তারা আরাকান ফ্রন্টে। 4 ফেব্রুয়ারি 1944-এ 18 মার্চ বর্মা সীমান্ত অতিক্রম করে প্রথম ভারতের মূল ভূখণ্ডের মাটিতে পদার্পণ ঘটল তাঁদের এম.জেড কিয়ানির নেতৃত্বে। আর 21 মার্চ ঘোষিত হলো জাতীয় দিবস, কারণ ওই দিনেই অধিকৃত হলো ভারতের ছোট্ট একটি ভূখণ্ড। বিজয়ের স্মারক হিসেবে গৃহীত হলো ওই দিনটি। সিঙ্গাপুর থেকে সরিয়ে রেঙ্গুনে সামরিক দপ্তরও আজাদ হিন্দ সরকারের প্রধান দপ্তর স্থাপন করে চলতে থাকে এইসব যুদ্ধযাত্রা। এক ঝটিকা আক্রমণে একদিনে পতন ঘটল ভারত সীমান্তে মংডকে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটির। স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তীর্ণ করা হলো সেখানেই সগৌরবে, এবং 1944 সালের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত সগর্বে বাতাসে আন্দোলিত হতে থাকলো সেই পতাকা। আজাদ হিন্দ বাহিনীর বিজয় রথ ব্রজ নিঘর্ষে এগিয়ে চলল সর্বত্র। একে একে বিজিত হতে থাকে বিপক্ষ বাহিনীর। মণিপুরে, কোহিমায়, মাইরাংয়ে আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভার সদস্য এ.সি. চ্যাটার্জিকে নিযুক্ত করা হলো অধিকৃত অঞ্চলের গভর্নর। সর্বত্র সগর্ব উত্তোলিত হতে থাকে ভারতের জাতীয় পতাকার লক্ষ্য ইম্ফল দখল করে আপাতত বিশনপুর পর্যন্ত এগোনো। ভারত সীমান্ত অতিক্রম করে প্রায় 150 মাইল এগিয়ে এলেন সুভাষচন্দ্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী। সাময়িকভাবে হলেও স্বাধীনতার স্বাদ পেল এই অঞ্চলগুলি। এর আগেই অধিকৃত হয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 29 ডিসেম্বর 1943-এ। সুভাষচন্দ্র নতুন নামকরণ করলেন তার স্বদেশ ও স্বরাজ দ্বীপপুঞ্জ। জাপান এর পরেও চালিয়ে যাচ্ছিল তাঁর লড়াই, কিন্তু 6 আগস্ট 1945-এ হিরোশিমায় আর 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা যথাক্রমে লিটল বয় আর ফ্যাট ম্যান ফেলে প্রায় লক্ষাধিক নিরীহ নরনারীকে হত্যা করল যখন আমেরিকা আত্মসমর্পণ করতে বাধ্য হলো জাপানও। 10 আগস্ট 1945-এ আর সে আত্মসমর্পণ চূড়ান্ত হলো 15 আগস্ট 1945-এ। ইতিমধ্যে জাপান রাশিয়ার সঙ্গে যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে রেখেছিল 13 এপ্রিল 1941-এ মহাযুদ্ধের পরিপ্রেক্ষিতে তা ভঙ্গ করে রাশিয়া জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 8 আগস্ট 1975-এ যুদ্ধ ঘোষণা করল। একেবারে নিঃসঙ্গ হয়ে নিরুপায় হয়ে গেলেন সুভাষচন্দ্র। অবশেষে অনেক আলোচনার পর প্রস্তাব রাখলেন সুভাষচন্দ্রই আত্মসমর্পণ করবেন উনি। শেষ হয়ে গেল আজাদ হিন্দ ফৌজের এক গৌরবময় অধ্যায়। ক্যাপ্টেন শাহনওয়াজ খান, ক্যাপ্টেন বাগড়ি, মেজর ধিলন, জেনারেল কিয়ানি, জেনারেল ভোঁসলে, জেনারেল সাইগল, চ্যাটার্জি, কর্নেল হাবিবুর রহমান, দেবনাথ দাস, প্রমোদ সেনগুপ্ত প্রমুখ সেনানী ও সুভাষ সমর্থকদের মরণপণ সংগ্রামের গৌরবময় সাফল্যের সোনালী দিনের স্মৃতি। ব্রিটিশ বাহিনী তথা মৃত্যুশক্তিকে তর্কাতীতভাবে পর্যদস্তু করে এগিয়ে যাওয়ার গৌরব।
আর বেসামরিক ব্যক্তিবর্গের অকাতর সহায়তা দিয়ে সেই অগ্রগমনের উন্মাদনাপূর্ণ স্বাদ গ্রহণ করে উৎসাহিত ও উদ্দীপিত হওয়ার সুন্দর মুহূর্তগুলি। আত্মসমর্পণ অর্থে সুভাষচন্দ্র সরাসরি সশরীরেই ধরা দিতে চান মিত্রবাহিনীর হাতে। পালাতে বা লুকোতে চান না নিজেকে। এতে পুরোপুরি লাভ ছাড়া ক্ষতির কিছুই দেখতে পান না তিনি। ইংরেজ সরকার যদি মৃত্যুদণ্ড দেয় তাকে, সে অন্যায় হত্যা তো অগ্নিস্ফুলিঙ্গের কাজ করতে পারবে নতুন করে ভারতের বিদ্রোহের বারুদে অগ্নিসংযোগ করতে। আর যদি জীবিত ছেড়ে দেওয়া হয় তাকে, তবে তিনি আবার নতুন করে পূর্ণ উদ্যমে শুরু করতে পারবেন স্বাধীনতার সংগ্রাম। তার মনে হয় ভারতের জনগণ যথেষ্ট পরিমাণে বিপ্লবের জন্য তৈরি, এখন যোগ্য নেতৃত্বের অভাবে তা ব্যর্থ হচ্ছে বারবার। মনুষ্যকে স্পষ্ট দেখতে পাচ্ছেন উনি। ভারতের স্বাধীনতা আর বড় জোর 2 বছর দূরে, সায় দিতে পারেন না অন্যেরা। তাঁরা দৃঢ় নিশ্চয় সুভাষচন্দ্রের এই ধরনের আত্মসমর্পণে অর্থ অবশ্যই প্রাণদণ্ড আর মৃত্যু। তা যত বড় উদ্দেশ্যই সাধন করুক না কেন, তা তো মৃত্যুই। তাদের প্রিয় নেতার মৃত্যুর মূল্যে ভারতের স্বাধীনতাকৃত হবে ভাবতে পারেন না তারা। সুভাষচন্দ্রের এই স্বেচ্ছা মৃত্যুবরণ সমর্থন করতে পারেন না একজনও। পরিবর্তে সুভাষচন্দ্রের পরবর্তী জীবন নিরাপদ করতে সিদ্ধান্ত নেওয়া হলো সুভাষচন্দ্রের এক মিথ্যা মৃত্যুর সংবাদ রটানোর। 1942 সালে সুভাষচন্দ্রের গতিবিধি গোপন করতে গৃহীত হয়েছিল ঠিকই এমনই এক উপায়। বর্তমান জাপানি সেনাধ্যক্ষ তেরাউচির নির্দেশক্রমে তার অধীনস্থ সেনাপতি কর্নেল টাডা আর হিকারি কিকানের প্রধান জেনারেল ইসোদা উদ্ভাবন করলেন এক অভিনব পরিকল্পনা। এর ফলে সুভাষচন্দ্র যেমন নিরাপদ হবে, তেমনি জাপ সরকারও বাঁচবে মিত্রশক্তির দ্বারাও নিগৃহীত হওয়ার হাত থেকে। সুভাষচন্দ্রকে কোথাও লুকিয়ে রেখেছে তারা, এই প্রশ্নের সম্মুখীনও হতে হবে না তাদেরকে। সুভাষচন্দ্র অবশ্য প্রথম কিছুতেই রাজি হচ্ছিলেন না এমন একটা প্রস্তাবে সায় দিয়ে আপন অনুচর বর্গকে পরিত্যাগ করে একাকী নিরাপদ হতে। অবশেষে অবশ্য রাজি হলেন উনি। রটনা করা হলো পূর্ব পরিকল্পনা মতোই। 23 আগস্ট 1945-এ জাপ নিউজ এজেন্সির প্রচার করল 18 আগস্ট কর্নেল হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে ফোরমোজার বর্তমান তাইয়ানের তাইহুক বিমানবন্দর থেকে টোকিও যাওয়ার সময় এক বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে সুভাষচন্দ্র মারা গিয়েছেন। তাইপের নানমন সাউথগেট সামরিক হাসপাতালে তাইপের বিমানবন্দরে তেল নিতে নেমেছিল সেই বিমান। তারপর উড়ান শুরু হওয়া অব্যাহতির পরে বিমানটির একটি পাখাও খারাপ হয়ে যাওয়ায় বিমানটি ভেঙে পড়ে। বিমানটি অবশ্য আসছিল সায়গন থেকে। ওখানে আগের দিন অর্থাৎ 17 আগস্ট 1945-এ বিকাল 5:05 ছেড়েছিল সেই বিমান। আর তাইপে বিমানবন্দরে ভেঙে পড়েছিল 18 আগস্ট বিকেল 2টার সময়। আর সুভাষচন্দ্র মারা গিয়েছেন ওই দিন রাত 8:30, মতান্তরে 9 ঘন্টা পরে 11টার সময়। আরও প্রচারিত হলো কর্নেল হাবিবুর রহমানও ছিলেন ওই বিমানে, তবে তিনি জীবিত আছেন এখনও। তার একটি হাত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র। পরের খবর, কর্নেল হাবিবুর রহমানই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন সুভাষচন্দ্রের এবং তার চিতাভস্ম নিয়ে চলে গিয়েছেন টোকিওর উদ্দেশ্যে। ওখানকার রেনকোজি মন্দিরে রক্ষিত আছে সেই চিতাভস্ম। তো শেষ হলো আজকের গল্প। খ্যাতনামা লেখক প্রশান্ত সামন্তের লেখা বিদ্রোহী নেতাজি। প্রশান্ত সামন্তের জন্ম 18 মে 1935, বাংলা 5 জ্যৈষ্ঠ 1342 রবিবার। 1957 সালে অর্থনীতিতে MA পাশ করে অধ্যাপনা শুরু এবং সম্প্রতি একটি কলেজে অধ্যাপক থেকে অবসরপ্রাপ্ত। ইতিমধ্যে ইনি রাষ্ট্রবিজ্ঞানের MA পাশ করেন। এই পর্যন্ত ইনি বিভিন্ন স্বাদের বই লিখে বিশেষ সুনাম অর্জন করেছেন এবং আরও নানান বিষয়ে বই লেখাতে ব্যবহৃত আছেন। পরবর্তী সপ্তাহে
আরও একবার হাজির হব কোনো এক নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।